ছেলে হয়ে আমাকে পাত্তা দেয় না, তাহলে নিলয় তো দেখতে আসবে না। কিন্তু এই ছেলে কে? সে কি আমাকে দেখতে এসেছে? হ্যাঁ, আসছেই তো। হাবভাব দেখে এটাই তো মনে হচ্ছে। কিন্তু কেন আসবে? নিলয় না এসে এই ছেলে আসবে কেন? নিলয়কে নিয়ে ভাবতে থাকে নেহা। পায়চারি করছে ব্যালকনিতে, ঘড়ির দিকে তাকায়। রাত 1টা বেজে গেছে। নেহা ফোন হাতে নিল। নিলয়ের নাম্বার সেভ করা ছিল, কিন্তু সেখানে কল দেয় সে। নিলয় বিছানায় শুয়ে আছে। হঠাৎ ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নেহা কল করেছে। নাম্বারটা নেহা নামেই সেভ করা। নিলয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে একবার রিং হয়ে কেটে গেছে। নেহা আবারও ফোন দেয়। নিলয় এবার রিসিভ করে। নেহা বলতে থাকে, এই হনুমান, ফোন ধরতে এত সময় লাগে কেন? কে আপনি? আমার আন্টি নাকি? চুপ! আমি তোর আন্টি লাগি? শয়তান ছেলে কোথাকার! শোনো, আমাকে বিয়ে করবা? কেন? কেন মানে? মানুষ বিয়ে কেন করে? কেন আবার? মেয়েদের দিয়ে বাড়ির কাজ করানোর জন্য। কিন্তু বাড়িতে কাজের লোক আছে, তাই বিয়েটা করা হবে না। ও মাগো টুরু, 2 ফোঁটা আফসোস। ইচ্ছে করছে তোকে যে গলা টিপে মেরে ফেলি, হনুমান কোথাকার! বাবা গো, তা আর কি করতে ইচ্ছে করে শুনি? ইচ্ছে করে পিস্তল তোর কপালে ঠেকিয়ে জোর করে ভালোবাসা আদায় করে নেই। পয়েন্ট টু ক্যালিভারের পিস্তল। ঠিকঠাক হবে, কোনো ব্যাপার না। গুলিটা বেশি দূরে টার্গেটও করা যায় না। কাছ থেকে ভালো হয়। ট্রিগারটাও ধরতে ভালোই, বেশ আরাম পাওয়া যায়। সামান্য 5 থেকে 6টা গুলি লোড করা যায়। ভালোই। কি? ওই, তুমি এসব কি করে জানো? আমি তো এসব জানি না। আমি তো এত কিছু জানি না। হি হি হি, বই পড়তে হয়। তুমি তো বসে বসে শুধু গোল্ড লিপ খাও। জানো এখন ওটার দাম কত? যাই হোক, এই সব কিছু বই পড়ে শিখেছি। ও, মনে হচ্ছে তোমাকে যে গলা এখনই টিপে মেরে আসি। তা পারবেন, পেতনিরা এসবই তো পারে। তোকে খুন করব। নিলয় আর কিছু না বলে ফোনের লাইনটা কেটে দিল। নেহা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায়। মাথা থেকে নিলয়ের কথাগুলো ফেলতে পারছে না। নেহা কিছুটা শিওর হয়ে যায় আগন্তুক ব্যক্তিটা হবে নিলয়। না হলে এত স্মার্টলি কথা বলাটা কেউ সাহস দেখিয়ে বলবে না। ওদিকে নিলয় আরামসে বিছানায় শুয়ে ভাবছে, মাঝে মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য নিজের মাঝে আকৃষ্টতা বাড়াতে হবে। সে যেন আমার কথাই ভাববে, সারাক্ষণ এমন কাজ করতে হবে, তবেই তো ভালোবাসার গাঢ় হবে। ফোনটা তো কাটলাম, যেন তুমি এখন আমার কথা ভাবো। এভাবেই কেটে গেল 1.5 মাস। 1.5 মাসে নেহার রুটিন অনেকটা চেঞ্জ হয়েছে। রোজ রাতে নেহা নিলয়কে ফোন দেয়, আর নিলয় নেহার ভাবনাতে অধিপত্য দেখিয়ে ফোন কেটে অফ করে দেয়। তবে নিলয়কে ফোন দেওয়ার আগে রোজ ব্যালকনির সামনে রাস্তায় সেই আগন্তুক ছেলেটা এসে দাঁড়ায়। নেহা ব্যালকনিতে এখন ওই ছেলের জন্যই দাঁড়িয়ে থাকে বা বসে থাকে। আগন্তুককে দেখার চরম নেশা যেন নেহাকে দিন দিন আকৃষ্ট করে দিচ্ছে তার প্রতি। নেহা তাকে ধরেই নিয়েছে সে নিলয়। কিন্তু নিলয়কে যখন সরাসরি দেখে, তখন ভাবনা ওর পাল্টে যায়। কারণ রাতের সেই আগন্তুক রহস্যময়, সিক্রেট বয়, আর দিনের নিলয় মিশুক, দুষ্টু, ফাজিল। সে কারণে নেহা হিসেব মিলাতে পারে না। নেহা নিলয়কে জ্বালানোর পরিমাণ বাড়িয়ে দেয়। রোজ ফোন কল আর দেখা হলে ভালোবাসার কথা জানাতে নেহা ভুল করে না। নেহা এখন সত্যিকার অর্থে নিলয়কে ভালোবাসে ফেলেছে। কিন্তু নিলয় জানে না এর শেষ কি হবে। জানে না নেহা তাকে কেন ভালোবাসে। যদিও ভালোবাসতে কারণ থাকে না, কেবল ভালো লাগার জন্য একটা কারণ থাকা চাই, আর সেটাই ভালোবাসতে শেখাবে। ক্যাম্পাসে কয়েকদিন পর একটি বড় পিকনিকের আয়োজন করা হয়। সেখানে সবাই উপস্থিত। নেহা অনেক আগে এসেই বসে আছে। নিলয় অন্যদিনের থেকে আজ একটু দেরিতে ক্যাম্পাসে আসলো। ক্যাম্পাসে এসে ভিড়ের ভিতরেও চোখ যায় নেহাদের দিকে। নেহা বাইকে বসে আছে, আর তার সামনে একটি ছেলে কান ধরে উঠবোস করছে। নেহার হাতে একটি ছুরি। নিলয় ওদের দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে এগুলো দেখছে। নীলার পিকনিক স্পটের দিকে অগ্রসর হয়। সে নিজের মতো করে হাঁটছে। ঠিক তখনই নেহা ওকে টের পেয়ে ডাক দেয়। কি হলো, চলো না গজ প্রেম করি। আচ্ছা, আমাকে কেন ভালোবাসেন আপনি? কারণ তুমি অন্য সব ছেলেদের মতো নও। তুমি সবার থেকে আলাদা। কি রকম? যেখানে সব ছেলেরা ভয়ে কথা বলে না, তাকায় না আমার দিকে, আর যারা তাকায় বা কথা বলে তারা অনেক অনেক সম্মান করে, আর তুমি সেখানে আমার সাথে কথা বলো, রীতিমতো ঝগড়া করো।
আমাকে রাগাও। ওই জানো, তুমি যখন আমাকে রাগাও তখন না খুব রাগ হয়, আর সেটা সারা দিন ভাবতে থাকি কখন যে তোমাকে এইসবের মাঝে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসো? হি হি হি। হাসছো কেন? ওই, তুমি ওইভাবে হাসবে না, রাগ হয়। হুম। হাসলে কেন তাই বলো। এমনি। আমি ভালোবাসি না আপনাকে। কেন? এমনি। আমি কি দেখতে সত্যি পেতনিদের মতো খারাপ? না। তাহলে? তুমি তো মেয়েই নও, তুমি তো একটা ছেলে। আর একটা ছেলেকে কিভাবে আমি ভালোবাসবো? একটা মেয়েকে সবাই তখনই সুন্দরী বলে যখন দেখে বাঙালি পোশাক তার গায়ে। শাড়ি সালোয়ার হলো বাঙালি মেয়েদের আসল পোশাক। তুমি কি জানো, তোমার মতো মেয়েরা যখন শার্ট প্যান্ট পরে থাকে তখন সামনে এসে না তাকিয়ে দূর থেকে দেখে, কারণ তোমার শরীর প্রতিটা অংশ স্পষ্টভাবে বোঝা যায়। ছি, তাকেই মেয়ে বলে যে এসব পোশাককে ঘেন্না করে, বোরকা শাড়ি সালোয়ার পরে চলে। এটা কোনো পোশাক নয় নেহা, এটা কেবল আধুনিকতার শিকলে আটকে পড়ে দৌড়ে বাঁচার প্রয়াস মাত্র। তোমাকে আমি ভালোবাসি, সত্যি ভালোবাসি, তবে ছেলেদের ড্রেস আপে না। যেদিন তুমি একটি বাঙালি মেয়ে সেজে আসবে আমার সামনে, সেদিন তুমি না আমি তোমাকে ভালোবাসি বলবো। তোমাকে সব ছেলে ভালোবাসে তোমার মনের অবস্থা দেখে নয়, তোমাকে সব ছেলেই দেখে তোমার ভিতরের ভালো দেখে নয়। তোমাকে সবাই ভালোবাসে তোমার শরীরে আকর্ষণতার আকৃষ্টতায়, তোমাকে সবাই দেখে তোমার শরীরের সম্মোহনতায়। সরি নেহা, তোমাকে আমি ভালোবাসতে পারবো না। নতুন একটা লুঙ্গি কিনে এনে পরবা কেমন, আর মাস্তানিটাও চালিয়ে যেও। নিজেকে প্রমাণ করো যে তুমি অনেক সাহসী। মেয়েদের একটি সীমাবদ্ধতাই সাহসিকতা দেখাতে হয়। মেয়েরা কখনো ছেলেদের মতো হয় না, আর ছেলেরাও না। যদি হতো তাহলে সৃষ্টিকর্তা কখনো ছেলে মেয়ে আলাদাভাবে সৃষ্টি করতো না। একজন মেয়ে ততটুকুই সাহস দেখাতে হবে যতটুকু তার প্রয়োজন। দুঃসাহসী হওয়াটা ঠিক আছে, তবে এতটাও না। তুই যতই শক্তিশালী মেয়ে হও না কেন, যতই ক্ষমতাধর হও না কেন, একটা ছেলের সামনে রাতের অন্ধকারে একা যেও, দেখবে বুঝিয়ে দেবে সাহসিকতা কি। তাই সীমাবদ্ধতায় থাকতে হয়। মেয়েদের সৌন্দর্য শাড়িতে সালোয়ারে বোরকাতে ভালো থাকবে। ও আর একটা কথা, নিলয়ের কোনো সাহস, নিলয়ের কেন সাহস এত বেশি জানো? সাহসের দেখেছো কি? আমি চাইলে পুরো দেশকেই আমার সাহসিকতার খেসারত দিতে হবে, কিন্তু আমি দেখাই না। আর একটা কথা, তোমার বাড়ির সামনে রোজ যে ছেলে যেত সেই ছেলেটাই আমি। আমাকে পিস্তলের ভয় দেখাও? স্নাইপারের রাজা আমি। আমার পিস্তলের টার্গেট কখনো মিস হয় না। নিলয় যাকে মারে তাকে একেবারেই মারে, যাকে ভালোবাসে তাকে সবটা দিয়েই ভালোবাসে। আর যার থেকে নিলয় একবার চলে আসে কখনো তার কথা সে ভাবে না। বুলেটের গুলি আর এই নিলয় কখনো পিছন ফিরে তাকায় না। ভালো থাকো। নিলয় কথাগুলো বলে আর দাঁড়ালো না, তবে যাওয়ার আগে নেহার পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে টানতে টানতে চলে যায়। নেহা, তিশা, হিমি, প্রত্যাশা, আনিয়া আর রিফাত সহ আশেপাশে ওর সাঙ্গপাঙ্গ ও ভার্সিটির অনেক স্টুডেন্ট নিলয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। নেহা যেন বিশ্বাসই করতে পারছে না নিলয় এত কিছু বলবে। নিলয় অনেক জোর গলাতেই কথাগুলো বলেছে। নিলয় যখন কথাগুলো বলছিল তখন সবাই নীরব হয়ে শুনছিল। নিলয় কথাটি বলে আর দাঁড়ালো না। নিলয় গেটের কাছে এসে পিছনে তাকালো। নেহা ছাড়া সবাই তাকিয়ে আছে নিলয়ের দিকে, আর নেহা মাথা নিচু করে বসে আছে। নিলয় দীর্ঘশ্বাস ছেড়ে একটা হাসি দিল, যা অর্থহীন মুচকি হাসি। নিলয় নিজেই জানে না এ হাসিতে কি প্রকাশ পেয়েছে, তবে এটা সে অর্থহীন তার বেশ বুঝতে পেরেছে ও। নিলয় বাইরে চলে আসে, উদ্দেশ্যহীন গন্তব্যের দিকে সে চলে যাচ্ছে। নিলয় 1 সপ্তাহ পর ভার্সিটিতে এসেছে। নিলয় সোজা নেহাদের বসার জায়গাতে তাকালো, কিন্তু সেখানে নেহার গ্যাংয়ের ছেলেমেয়েরা আছে, তবে নেহা নেই। নেহাকে সে খুঁজে পায় না। ভালো করে দেখতে থাকে, কিন্তু নেহাকে কোথাও দেখা যায় না। নিলয়ের মনটা একটু খারাপ হলো। নেহাকে না দেখতে পেয়ে নিলয় মনে মনে বলে, দূর, কেন যে সেসব বলতে গিয়েছিলাম। হয়তো অনেক রাগ করেছে, আমি ওভাবে নাও বলতে পারতাম। নিলয় ক্লাসের দিকে এগিয়ে যায়। ভালো লাগছে না ওর। নেহা কি করছে কে জানে। নেহা সেদিন নিলয়ের চলে যাওয়ার পর ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। তিশা, হিমি সবাই তারপর থেকে অনেকবার কল করেছে নেহাকে, কিন্তু নেহার ফোন অফ ছিল। নেহার বাড়িতেও ওরা যায়, কিন্তু নেহাকে তারা পায় না। নেহার বাবা আকাশ সাহেবও কিছু বলতে পারে না। হঠাৎ এভাবে নেহা নিরুদ্দেশ হবে কেউ তা বুঝতে পারেনি, কিন্তু নেহা কোথায়?
আমি মাস্তানি ছেড়ে দিচ্ছি। আপনি তো সবকিছুই জানতেন, ভয় নেই। আপনার হয়ে কাজ করতাম সেটা শুধু আমিই জানতাম, কেউ জানে না। তাই আপনার কথা, আমার কাজ এখানেই সব শেষ। অনেক হয়েছে মাস্তানি, গুন্ডামি। নেহার কথা শুনে প্রধানমন্ত্রী জাহিদ আহমেদ চুপচাপ নেহার দিকে তাকায়। নেহা জাহিদের হয়েই কাজ করত, সেজন্য নেহার এত সাহস। জাহিদ আহমেদ নেহাকে পার্সোনালি জানতো, চিনতো। অজান্তেই নেহা জাহিদকে একদিন বাঁচিয়েছিল, তাই জাহিদ নেহাকে এমন বানিয়েছে। নেহার ব্যাপারে তিনি সবটা জানে। নেহা যে নিলয়কে ভালোবাসে সেটাও তিনি জানেন, তবে নেহা এটা জানে না নিলয়কে। নিলয়ের জন্যই সে মাস্তানি ছেড়ে দিচ্ছে, কিন্তু নিলয়কে ঠিকভাবে নেহা চিনেই না। আচ্ছা, তুমি যাও নিলয়ের কাছে, তবে মনে পড়লে চলে এসো। জি স্যার, তবে একেবারে চলে যাচ্ছি না। আমি ঠিকই আপনার সাথে আছি, তবে এবার আরো গোপনে। আমার তা মনে হচ্ছে না তুমি আমার কাছে থাকবে, কারণ তোমার এখন আমাকে প্রয়োজন নেই, পড়বেও না প্রয়োজনে। তবে ভেবো না আমি তোমাকে ভুলে গিয়েছি। আমি আছি, দূর থেকে সব হ্যান্ডেল করব। আচ্ছা বুঝেছি, যাও তুমি এখন, এই মাস্তানের দায়িত্ব থেকে মুক্তি। নেহা জাহিদ আহমেদের অফিস থেকে বের হলো। অফিস থেকে বেরিয়ে সে সোজা গাড়িতে যেয়ে বসে। জাহিদ আহমেদের সাথে নেহার বহুদিনের সম্পর্ক। নেহাকে সে মেয়ের মতোই দেখেছে। আকাশ সাহেব যখন নেহার সৎ মাকে আনে, তখন থেকে নেহার উপর নির্যাতন শুরু হয়। আকাশ সাহেবের সাথে জাহিদ আহমেদের খাতির ছিল, নেহাকে সেই বড় করেছে বলা যায়। তবে নেহার মস্তান গুন্ডি মেয়ে হয়ে ওঠার পেছনে আরো একটা কারণ আছে। নেহা জাহিদ আহমেদের বাড়ির দিকে যেতে থাকে। নেহার যখন খুব মন খারাপ থাকে, তখন প্রধানমন্ত্রী জাহিদ আহমেদের বাসায় এসে থাকে। আর নিলয়কে নিয়ে নেহা অনেকটাই আটসেট, তাই বাড়ি থেকে চলে এসেছে সেদিন। ফোন অফ রেখে নেহা ওখানেই থাকা শুরু করেছে। আকাশ আহমেদও জানে না তার মেয়ে বড় একটা মাফিয়া গ্যাং লিড করে, আর নেহাকে গোপনে সাপোর্ট করে জাহিদ আহমেদ। শুধু আকাশ আহমেদ নয়, বরং নেহার সাথে ইনভলভ যারা আছে, কেউ নেহা আর জাহিদ আহমেদের ব্যাপারটা জানে না। নিলয় ক্লাস শেষ করে বাইরে আসলো। বাইরে আসতেই নেহাদের জায়গাতে চোখ গেল ওর, কিন্তু না, এবার আর কেউই নেই। একদম ফাঁকা সেখানটা। না নেহা আর না তিশারা কেউ আছে সেখানে, কেউ নেই। নিলয় মনে মনে বলে। এসব ভাবতে ভাবতে নিলয় নিজের গন্তব্যের দিকে চলে যায়। পরের দিন আবারও ভার্সিটিতে আসে নিলয়। আজও সেখানটা খালি, কেউ নেই। নিলয় সেখানে যে বসে নেহার জন্য অপেক্ষা করছে, কিন্তু নেহার কোনো খোঁজ নেই। কেমন যেন শূন্য শূন্য লাগছে এবার নিলয়ের কাছে। নিলয় ফোন বের করে, কাকে যেন ফোন করলো, কিন্তু ফোনের ওপাশ থেকে কিছু জানতে পারে না নিলয়কে। ওর মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। নিলয় 7 দিন ধরে অনেক ভেবেছে নেহার কথা। সে সরি বলার জন্য এসেছিল, মনের কথা জানানোর জন্য এসেছিল, কিন্তু তার হলো কই? নেহাকে তো দেখাই যাচ্ছে না। নিলয় পরের দিন আবারও ভার্সিটিতে আসে। নেহাদের বসার জায়গাতে তাকালো, কিন্তু সেখানে কাউকেই দেখছে না। তবে আজ নেহাদের জায়গাতে ক্লাস শেষ করে এসেও জায়গাটাকে আজ বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, কিন্তু নেহাদের দেখা নেই। গেল কোথায় মেয়েটি? এভাবেই কেটে গেল আরো 9 দিন। এ কদিনে নেহাকে বেশ খুঁজেছে নিলয়, কিন্তু পায়নি। অনেক মিস করেছে নিলয় তাকে, অথচ নেহার কোনো দেখা মেলেনি। কেমন যেন একা একা লাগতে শুরু করেছে নিলয়ের। তার মানে নিলয়ই এখন নেহাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মেয়েটা যে হারিয়ে গেল, তাকে কি আর পাবো না? নিলয় বিড়বিড় করে শুধু নেহাকে নিয়েই কথা বলছে। নিলয় ভার্সিটি থেকে বের হলো, ফুটপাত দিয়ে হাঁটছে। হঠাৎ একটা গাড়ি এসে থামলো নিলয়ের সামনে। নিলয় দাঁড়ালো। গাড়ি থেকে তিশা, হিমি আর রিফাত নামলো। নিলয় ওদেরকেও অনেক খুঁজেছিল, কিন্তু ওরাও নেহার সাথে হারিয়ে গিয়েছিল যেন। ওদেরকে দেখেই নিলয় প্রশ্ন করে, তোমরা নেহাকে দেখেছো? সে কোথায় জানো? না, আমরাও তাকে খুঁজছি। তবে নেহা ফোন করেছিল আমাদের। আপনি যে তাকে খুঁজছেন সে সবটাই জানে। কেন খুঁজছেন? সেদিন তো তাকে অপমান করেছিলেন। আর যে যেমন করে থাকে সেভাবে বিচার করতে নেই। হতে পারে সব জানার পরেও সেখানে মিথ্যে কিছু থাকতে পারে। কাউকে খারাপ ভাবার আগে তার থেকে ভেতর থেকে বোঝা উচিত। নেহা কোথায় বলো আমাকে? চলুন, তবে কোথায় আছে জানি না, শুধু আপনাকে একটা জায়গাতে নিয়ে যেতে বলল। ওকে চলো। নিলয় গাড়িতে উঠে বসলো। রিফাত গাড়ি চালাচ্ছে। নিলয় পরিচিত এলাকা ছেড়ে যেন আরো পরিচিত এলাকাতে প্রবেশ করে। রিফাত গাড়ি চালাচ্ছে, নিলয় জানালা দিয়ে আশেপাশে তাকাচ্ছে। হঠাৎ গাড়িটা ব্রেক করে থামে। তিশা গাড়ি থেকে নেমে নিলয়ের পাশের দরজা খুলে দেয়।
নিলয় তাড়াতাড়ি গাড়ি থেকে নামে। একটি বিশাল বাড়ির সামনে এসে থামে ওরা। বাড়ির সামনে হাই সিকিউরিটি গার্ড। তিশা নেহাকে কল করে সিকিউরিটি সরানোর জন্য বলার প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ একজন গার্ড এসে নিলয়ের সামনে দাঁড়িয়েই স্যালুট করে। তিশা, হিমি আর রিফাত চোখ বড় করে নিলয়ের দিকে তাকায়। নিলয় বলে, এটা কোন জায়গা? মানে এখানে কেন আসছি? এটাও তো 17 নম্বর বাড়ি। নেহা এখানে আপনাকে আনতে বলেছিল, বাড়ির ভিতর যেতে বলেছিল। সত্যি এখানে আনতে বলেছিল সে? কিন্তু আপনি কি? জানি না, আজব ধরনের প্রশ্ন। চলো ভিতরে। নিলয়ের কথাটা বলে ভেতরের দিকে যেতে থাকে। গার্ডেরা কেউ আটকায় না, এমনকি চেকও করে না কিছু। ওরা শুধু বোকার মতো নিলয়ের পিছন পিছন যেতে থাকে। তিশার ফোন বেজে ওঠে। নেহা যে নাম্বার থেকে কল করেছে সেই নাম্বার থেকে কল এসেছে। তিশা রিসিভ করে। নিলয়কে ছাদে আসতে বল, আর তোরা নিচে আয়, আমি আসছি একটু পর। সোফাতে এসে বসে থাক। ওকে নিলয়, আপনাকে ছাদে যেতে হবে, এখনই যাবেন, সিঁড়ি ডান পাশ। বুঝেছি। নিলয় গম্ভীর হয়ে কথাটা বলল, তারপর তাড়াতাড়ি ভিতরে এসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। মনে মনে নিলয় বলতে থাকে, নেহা এখানে কেন? সে কি আজ কয়েকদিন ধরে এখানেই ছিল? কিন্তু সে এখানে কেন থাকবে? এটা তো মন্ত্রীর বাড়ি। তাহলে নেহা এখানে কি করছে? নিলয় ছাদে উঠে আসে। বিশাল বড় ছাদ। নিলয় ছাদে এসে সামনে তাকালো। ছাদের এক কোণাতে একটি মেয়ে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। গায়ে কালো রঙের শাড়ি, হাতে কালো চুড়ি দেখা যাচ্ছে, চুলগুলো খোলা। মেয়েটার পাশে কাজের আন্টি দাঁড়ানো। নিলয় সেদিকে এগিয়ে যায়। মেয়েটার কাছে যেতেই নিলয় বলল, আপনি কে? এখানে কেন দাঁড়িয়ে আছেন? নিলয়ের কথা শুনে মেয়েটা ঘুরে তাকায়। কাজের মেয়েটাও নিলয়ের দিকে তাকায়। নিলয়কে দেখে বলে, নিলয় ইশারায় ওনাকে যেতে বলে। নিলয় অবাক হয়ে শাড়ি পরা মেয়েটির দিকে তাকিয়ে থাকে, কারণ মেয়েটা হলো নেহা। নিলয় অবাক হয়ে নেহার পা থেকে মাথা অবধি ভালো করে দেখতে থাকে, আর নেহা অবাক হয় নিলয়কে স্যার ডাকার কারণে। তবে আজ নেহার গায়ে কোনো ছেলেদের মতো পোশাক নেই, আছে কেবল বাঙালি মেয়েদের সাধারণ একটা পোশাক। নেহা ঘুরে আবারও বাইরে তাকায়। নিলয় তখনও ওর দিকে তাকিয়ে আছে। নেহা একবার ঘাড় ঘুরে নিলয়কে দেখলো। নিলয় চোখ সরাতে পারছে না। নেহাকে আজ বেশ সুন্দর লাগছে, আর ওর সাজটাও বেশ আকর্ষণীয় আর বিস্ময় করে তুলেছে। দুজনে বেশ কিছু সময় ধরে চুপ হয়ে রইল। হঠাৎ নেহা বলে, যখন আমার কিশোর বয়স তখন আম্মু আব্বুর মধ্যে ঝগড়া লেগেই থাকতো, সেটা রোজ দেখতাম। রোজ কলেজ কিংবা স্কুল থেকে বাড়িতে যেয়ে রোজ গভীর রাতে ঘুমে রোজ সকালে উঠে তাদের ঝগড়া শোনাটাই ছিল আমার কাজ। আম্মু আব্বুকে সময় দিত না, আব্বু আম্মুকে না। এভাবে 3 মাস যায় ওদের। এরপর আম্মু নিজে থেকেই ডিভোর্স নিয়ে নেয়। আম্মু চলে যায় আমাকে ছেড়ে। বাবা মায়ের উপর জিদ করে কয়েকদিন পরেই আরো একটা বিয়ে করে আনে। সৎ মা আসে আমার। খুব ভালোই চলছিল দিন, কিন্তু একদিন বাড়িতে যেয়ে দেখি আব্বু বাসায় নেই। সৎ মা আমার সামনে আসে, আমার গালে চড় দিয়ে বলে, জানো আমাকে কেউ কখনো মারেনি, প্রথম সৎ মায়ের কাছে মার খেয়েছিলাম। এরপর খুব নির্যাতিত হয়েছি, প্রতিদিন আমাকে মারতো তিনি। বাবা যখন বাসায় আসে তখন যেন সব ঠিক। আস্তে আস্তে গম্ভীর হয়ে যাই আমি। জীবন স্যার আমাকে নিয়ে আসে, তবে এখানে তেমন আসতাম না, মাঝে মাঝে আসতাম, থাকতাম, আবার চলে যেতাম। সৎমা মারা যায়। বাবা পরে বুঝতে পারে আমি ছোট থেকে মায়ের থেকে ভালোবাসা পাইনি। সেদিনের পর থেকে আমি একাই থাকি, কেউই আমার সাথে থাকে না। আমার অগাধ স্বাধীনতা, এমন স্বাধীনতায় যে কেউই তো বখাটে হবেই। তাই আমিও আমার মতোই চলেছি, বারণ করার কেউ নেই। নিলয়, তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে একটু শাসন করার জন্য। নেহা মুখে এমন কথাগুলো শোনার পর নিলয় তার দিকে বড় বড় করে চেয়ে আছে। নিলয়ের দিকে তাকালো নেহা। নিলয়ও নেহার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। নিলয়ের তাকানো দেখে নেহা ফিক করে হেসে উঠল। নিলয় ওর হাসির শব্দ শুনছে। নেহা আবার বলল, এখন নিশ্চয়ই মনে হচ্ছে আমাকে ভালোবাসা যাবে না, তাই তো? ওকে, কোনো ব্যাপার না, আমি একা ছিলাম, একাই থাকবো। নেহা কথাটা বলে সেখানে থেকে চলে আসার জন্য পা বাড়ায়। নিলয় এক হাত দিয়ে নেহার বাম হাত ধরে ফেললো। এবার নেহা নিলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। নিলয় কিছু বলতে যাচ্ছিল, তার আগে সেখানে জীবন আহমেদ চলে আসে। ওনার সাথে অনেক সিকিউরিটি, পুলিশও আছে। নেহা নিলয়ের সামনে এসে দাঁড়ালো। জীবন আহমেদকে দেখে বলল,
স্যার, ওই সেই নিলয়, প্লিজ ওকে কিছু বলবেন না। ওর কোনো দোষ নেই, আমি আমার ইচ্ছেতেই পরিবর্তন হয়েছি। নিলয়, এদিকে আয়। স্যার প্লিজ, ওকে কিচ্ছু বলবেন না। ও অনেক ইনোসেন্ট, ওর কোনো দোষ নেই। নেহাকে সরিয়ে দেয় জীবন আহমেদ। তারপর নিলয়ের হাত ধরে টেনে নেহার সামনে দাঁড় করিয়ে দেয়। নেহা একটু ভয় পেয়েছে, না জানি জীবন আহমেদ নিলয়কে কি বলে। কিন্তু নেহাকে অবাক করে দিয়ে জীবন আহমেদ বলে, নিলয়, তুই কখন এসেছিস? বাড়িতে থাকতে তো কষ্ট লাগে, সেজন্য বাইরে ঘুরে বেড়াস। যেই দেখলি নেহা আসছে তখনই চলে এসেছিস। মানে নিলয় বাড়ি মানে কি এসব? নিলয়ের চাচা আমি। নিলয়ের মা বাবা নেই, ভাই ভাই মারা গিয়েছিল। ওকে বড় করেছি বাইরে রেখে। এখানে এসে মাস্টার্স কমপ্লিট করার জন্য ভর্তি হয়। বাকিটা নিলয় বলবে। তোরা কথা বলে ভিতরে আয়। নিলয় এবার নেহার দিকে তাকালো। নেহা হতভম্ব হয়ে চেয়ে আছে নিলয়ের দিকে। নিলয় মুচকি হাসলো। নেহার যেন ঘড়ি কাটছে না। নিলয় একটু কাশি দিয়ে বলল, প্রথম যেদিন ভার্সিটিতে আসি তখন দূর থেকে দেখি তুমি বাইকে বসে মাথা নিচু করে আছো। তোমার কয়েক গাছি খোলা চুল সামনে ঝুলে আছে, মাথায় গোল টুপি। তোমাকে দেখে কেমন যেন ভালো লাগা কাজ করে। তারপর রোজ তোমাকে এসে লুকিয়ে দেখতাম, কারণ আমি জানতাম তোমাকে ভালোবাসি বললে তুমি পিটাবে, না হয় না করে দিবে। তাই রোজ তোমাকে আড়াল হতে দেখেছি। সেই দেখা খুব বেশি গভীরতার মাঝে আটকে ছিল, যার প্ররোচনায় আমি তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি। আর সেদিন ওভাবে বলেছি কারণ তোমাকে ওই রকম ড্রেসে সব ছেলেরাই খারাপ দৃষ্টিতে দেখে, যা খুব বাজে একটা বিষয়। আজ দেখো, তুমি নিজেই বাসায় যে আয়নাতে দেখবা তোমাকে কতটা সুন্দর লাগছে। তুমি যদি মনে করো তোমার পরিবর্তনে আমি তোমাকে ভালোবেসেছি, তাহলে আর কি, যাও, ছেড়ে দিলাম তোমার হাত, তুমি যেতে পারো। আমি জানতাম না তুমি এমন বড় লেভেলের গুন্ডি একটা মেয়ে। তোমার কথা চাচুকে এসে বলি, চাচু আমাকে কিছুই জানায় না, শুধু তিনি বলেন তোমার উপর যেন ছদ্মবেশে নজর রাখি। তাই রোজ তোমার বাড়ির সামনে যেতাম, কিন্তু আগে তোমাকে বেলকনিতে দেখতাম না। কিন্তু যেদিন রাজের সাথে ঝামেলা হয়, এরপর থেকে তোমাকে রোজ বেলকনিতে দেখতাম। তুমি তো আমার ব্যাপারে খোঁজ নাওনি, আমিও ঠিক ওভাবেই নেইনি। কিন্তু পরে চাচু যখন জানায় তুমি ওনার খুব প্রিয় একজন, তখন তোমাকে পটানোর আরও চেষ্টা করি, কিন্তু বুঝিনি তুমি আমার বাড়িতে এসেই থাকবে। যাই হোক, তোমাকে ভালো লাগছে অনেক। যদি তোমার মনে হয় এসব রেখে প্যান্ট শার্ট পরবো, তাহলে তুমি পরতে পারো, যাও, চলে যাও। কথাগুলো শেষ করতে নেহা কয়েক পা এগিয়ে যায়। নিলয় মনে মনে ভাবে, নেহা মনে হয় সত্যিই চলে যাবে। নিলয় একটা ভেবে দীর্ঘ একটা শ্বাস ফেলল। তখনই সে নিলয়ের ডান হাত ধরে টেনে নেহার সামনে এনে দাঁড় করালো। নিলয় অবাক চোখে তাকিয়ে আছে। সে বলল, চলো, আজ আমরা দুই হাত ধরে রেল লাইনের পাতে হাঁটি। চলো, আজ আমরা কল্পনার মাঝ নদীতে নৌকা নিয়ে ঘুরি। সাথে থাকবে পেতনি আর একটি আজীব ভূত। আর যদি আমার কথা না শোনো, তাহলে তোমাকে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে উঠিয়ে নিয়ে যাব। গুন্ডি নাকি? তোমাকে পাওয়ার জন্য যদি আমি গুন্ডি, লেডি মাফিয়া, সাইকো লাভার সব হতে পারি, বুঝেছো? নেহার কথা শুনে নিলয় মুচকি হাসলো। সে কোনো কথা বলল না। নেহার হাত ধরলো, টেনে বাইরে নিয়ে এলো সে। সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছে। বাড়ি থেকে বাইরে এলো। উদ্দেশ্য কোনো রেলপথ, যেখানে ভালোবাসার স্টেশন বানাবে। হাতে হাত ধরে হাঁটবে, হয়তো কয়েক ক্রোশ পথ। ভালোবাসা বয়ে যাবে বহুদূর। নিলয় নেহার হাত শক্ত করে ধরেছে। নেহা বুঝে যায়, এই হাত শত বাধা আসলেও আলাদা হবে না।